কি একমাত্র শালিকা? আমি তো দুই মাত্র শালিকা পেয়ে গেলাম। তোমার আদর কিন্তু ভাগ হবে এখন থেকে। অথই বলল, ভাগ কেন করবেন? দ্বিগুণ ভালোবাসতে শিখেন ডক্টর দুলাভাই। আপনি না ডক্টর, ভালোবাসা বাড়িয়ে দেন। হেসে ফেলল সবাই এক কথায়। যদিও সন্ধ্যার আনইজি ফিল হচ্ছে, তবুও মানানোর চেষ্টা করছে। সেখানে বসে অনেকক্ষণ কথা বলল সবাই। এর মাঝে রশ্মি খাবার এনে সন্ধ্যাকে খাইয়ে ওষুধ খাইয়ে দিল। অন্ত সন্ধ্যাকে আপা বলে ডেকে ডেকে ফেনা তুলে ফেলেছে। সন্ধ্যা বেশ আপ্লুত হচ্ছে। ছোট ভাই পেয়েছে একটা। এতদিন সে সবার কাছে ছোট ছিল, এখন তার কাছে একটা ছোট্ট সদস্য পেল। বাড়িতে সে সাহেব ছটফট শুরু করে দিয়েছে। কি করবে না করবে ভেবে পাচ্ছে না। একবার ভাইয়ের ঘরে যায় তো একবার নিজের ঘরে, আবার যাচ্ছে ছাদে। বেচারা শান্তি পাচ্ছে না। এদিকে ভাইয়ের অবস্থা দেখে সাইফা হেসে গড়াগড়ি খাচ্ছে। সাহেব না পারছে সাহেবকে বকতে, এদিকে না পারছে সহ্য করতে। মেজাজটা তার তুঙ্গে উঠে যাচ্ছে। কি যা তা বকে চলেছে, সাহেব নিজেও বুঝছে না। ভাইকে সে একবার বলছে সন্ধ্যাকে এনে দিতে, নয়তো তাকে নিয়ে যেতে। আবার সাইমের বকা শুনে মুখ কিছুক্ষণ বন্ধ করছে। সাইফা হাসতে হাসতে বিভিন্ন কথা বলে বিব্রত করছে। মির্জা বাড়িতে সবাই এখন সাইফ সন্ধ্যার বিষয়ে জানে। সিরাজ মির্জা বাড়িতে সে ভাইকে ডেকে নিয়ে সব জানিয়েছেন। শরীফ মির্জার কোনো আপত্তি নেই জানিয়েছেন, কিন্তু নাহিদা প্রথমে কেমন জানি দোনামোনা করছিলেন। তার টের পেয়ে আলিয়া জবাব দিয়ে করতে বললেন নাহিদাকে। কেন তার এরকম অবস্থা, কেন মানতে পারছে না? নাহিদা কিছুই বলতে পারেনি, কোনো কারণ দিতে পারেনি সন্ধ্যাকে না মানার। কিন্তু তবুও তার মন নিজের ছেলের জন্য সন্ধ্যাকে মানতে পারছে না। সেটা সে নিজেও বুঝতে পারছে না। হয়তো সন্ধ্যাকে কখনো সাইফের সাথে ভাবেনি, তার মন অন্য কিছু চাইছিল। কোনো কথা না বললে আলিয়া নাহিদাকে বললেন, দেখ নাহিদা, সন্ধ্যা আমার মেয়ে। আমার মেয়েকে আমি নিজে হাতে মানুষ করেছি, আর তোরই চোখের সামনে মানুষ হয়েছে। সন্ধ্যা কেমন তোর ভালোই জানা আছে। তবে কেন তুই মানতে পারছিস না এটা? আমি আমার মেয়েকে তোর ছেলের সাথে বিয়ে দেব, এতে তোর কোনো অমত আছে? এ কথার প্রেক্ষিতে নাহিদা কিছুই বলতে পারলেন না। সন্ধ্যাকে তিনি অপছন্দ করেন না। ছোট থেকে এখানে চোখের সামনে বড় হচ্ছে, কিন্তু মনটা শুধু দোনমনো করছে। নীরব থেকে নীরব সম্মতি দিয়ে সেখান থেকে নাহিদা চলে এসেছিলেন। যেখানে শরীফ মির্জা রাজি, সিরাজ মির্জা রাজি, বাড়ির সকলেই রাজি, সেখানে তার দ্বিমত করেও কোনো লাভ নেই। সাহেব বাড়ি এসে কাউকে কিছু না বলে হনন করে উপরে রাখ নিয়ে চলে যায়। তা দেখে নাহিদা ভুরু কুচকে জিজ্ঞেস করে, এর আবার কি হয়েছে? এমন টমেটো হয়ে আছে কেন? সাহেব উত্তরে বলে, ভীমরতিতে ধরেছে তোমার ছেলেকে ছোট আম্মু, জলদি বিয়ের ব্যবস্থা করো। পেছন থেকে সাইফা সাইমার কথা শুনে উচ্চস্বরে হেসে ওঠে। আলিয়া মিটিমিটি হেসে বলে, আগে ছোট ভাইকে ডাক, ফোন দিয়ে তারপর সব বলা হবে। তৎক্ষণাৎ শরীফ মির্জাকে ডাকা হয় আর সব বলা হয়। এদিকে পাড়াপড়শি কানাঘুষো শুরু করে দিয়েছে সন্ধ্যাকে নিয়ে, আসিফ, আলোকে নিয়ে, মির্জা বাড়ি আর শেখ বাড়ি নিয়ে। সবার মুখে মুখে দুবাড়ির অতীত নিয়ে আলোচনা চলছে। অতীতে এই গোপন কথাটা শুনে সবার মাঝে একটা চাপা কোলাহল চলছে। এক কানে দোকানে গ্রামের সকলেই জেনে গেছে বিষয়টা। গ্রামবাসী আবার এগুলো ভালো পারে তো, তিল থেকে তাল করার জন্য গ্রামের লোকজনই যথেষ্ট। কিন্তু এই বিষয়টা নিজেদের মধ্যে চাপা উত্তেজনা নিয়ে কোলাহল চলছে। কেউ আঙুল তুলে মির্জাদের জিজ্ঞেস করতে পারছে না, আর না পারছে শেখদের কিছু জিজ্ঞেস করতে। গ্রামের সব কথা সিরাজ মির্জার কানে পৌঁছেছে। তিনি এ নিয়ে কোনো কথা বাড়াতে চান না, তাই কিছু বলছেনও না। পাড়াপড়শির যা কাম তারা করুক, তারা এগুলোতে ওস্তাদ। বিষয়টা নিয়ে কোনো ঘাটাঘাটি চাইছেন না। সিরাজ মির্জা ওনার ভাবনা লোকজন বলছে বলুক, মুখ লেগে গেলে আপনা আপনি থেমে যাবে একসময়। রাত 11টা ছুঁই ছুঁই। চারিদিকে জ্যোৎস্নার আলোতে ঝলমল করছে রাতের পরিবেশ। চাঁদটা সম্পূর্ণ আলো ছড়িয়েছে, একদম দিনের মতোই ফকফকা লাগছে পরিবেশ। জ্যোৎস্নার আলোতে প্রকৃতিকে এক অন্যরকম মাধুর্য ছেয়ে গেছে। নদীর কিনারায় নৌকা বাঁধানো সারি সারি, হুড়ুর করে শস্য শব্দ তুলে সমীরণ বইছে। জ্যোৎস্নার আলো নদীর পানিতে পড়ে নদীর পানিকে এক অন্যরকম সৌন্দর্য বাড়িয়েছে। ঝিকমিক করছে নীল বর্ণীয় পানি। বাতাসের জন্য নদীর পানির ঢেউ খেলছে ভাঁজ হয়ে গেছে। ঢেউয়ে ঢেউয়ে আবার দূরে গিয়ে মিলিয়ে যাচ্ছে। চারিদিকের বাতাস এসে মিলিত হচ্ছে, যার ফলে বোঝা যাচ্ছে না পানির ঢেউয়ের খেলা ঠিক কোথায় গিয়ে মিলিত হচ্ছে। নদীর বুকে কিছু ইঞ্জিনের তৈরি নৌকাও চলেছে, সেগুলোর বেশ শব্দ হচ্ছে। মূলত সেগুলোতে জেলেরা মাছ ধরে বেড়াচ্ছে। আবার কিছু নৌকা রাতের আলোতে
মালামালও আনা নেওয়া করছে। পাড়ে ছোট ছোট নৌকো যেগুলো মাঝিরা বৌঠা দিয়ে চালায়, সেগুলো বেঁধে কিছু মাঝি তার মধ্যে রাতে ঘুমিয়েও আছে। সেগুলোর মধ্যে টিমটিম করে হারিকেন জ্বলছে, দেখতে অসাধারণ লাগছে। দূর দূর দিয়ে ইঞ্জিনে তৈরি নৌকাগুলো চলছে, সেগুলোতে আলো জ্বলছে, অতি সূক্ষ্ম লাগছে দেখতে। পরিবেশটা অতীব রোমাঞ্চকর, মধুময় লাগছে একরকম পরিবেশে। এই পরিবেশে কল্পনাপ্রবণ হয়ে উঠেছে মন মস্তিষ্ক। এই রাতে জ্যোৎস্নার আলোতেই নদীর পাড়ে বাঁধানো একটা ছোট্ট ডিঙি নৌকার উপর বসে আছে সায়েম, অথই, সাইম, সন্ধ্যা, রাহাব, নিশা ও সায়ন। সারি সারি এপাশ ওপাশ মিলিয়ে বসে আছে। নৌকার উপর বাঁশের তৈরি চড়াট পাতা আছে, যেগুলো বাঁশ কেটে চিকন চিকন করে ফেরে পেরেক ঠোকা দিয়ে বানানো হয়। এই নদীটার নাম গড়াই নদী। সায়েম অথইদের বাড়ি থেকে খুব বেশি দূরে না, হেঁটে আসতে 10 থেকে 15 মিনিট লাগে সময়। ওরা এসেছে বাইক নিয়ে। সবাই রোমাঞ্চকর পরিবেশের স্বাদ নিতে ব্যস্ত। সবার দৃষ্টি একবার দূরে ওই জ্যোৎস্নার আলোয় রঙিন পানিতে, আবার কখনো দূরে চলন্ত ইঞ্জিন তৈরি নৌকোতে। কেউ আসার পর থেকে বেশি কথা বলেনি, প্রাণ ভরে আবেগপ্রবণ পরিবেশের মুহূর্তে শ্বাস নিচ্ছে, উপভোগ করছে পরিবেশটা। এভাবে অনেকক্ষণ বসে থাকার পর সন্ধ্যা মন্ত্রমুগ্ধ হয়ে বলে উঠল, কি সুন্দর, কি মনোরম পরিবেশ, কি রোমাঞ্চকর। আমি কল্পনাপ্রবল হয়ে যাচ্ছি। আমি কখনো এত রাতে এই নদীতে আসিনি। এই প্রথম আসলাম। এসেছি বিকেলের দিকে, রাতে আসিনি। এত সুন্দর লাগে রাতে, জানতামই না। সবাই সন্ধ্যার কথাতে ওর দিকে তাকালো। দেখলো মেয়েটার চোখে মুখে এক অন্যরকম আভিজাত্য ফুটে উঠেছে, এক চমৎকার মাধুর্যতে ছেয়ে গেছে। উল্লাসময় চেহারাটা দেখতে দারুণ লাগছে। সবাই তৃপ্তিময় চোখে চেয়ে আছে। মেয়েটার মন ভালো হয়েছে, তাহলে ওর জন্যই তো আসা এখানে। সাহেব চেয়ে আছে নিষ্পলক, নেশালো দৃষ্টিতে ঘোর লেগে গেছে। মেয়েটার চেহারাও পূর্ণিমার আলোয় ঝিলিক দিচ্ছে। অথই সন্ধ্যাকে বলল, তোমার ভালো লাগছে? হ্যাঁ আপা, অনেক ভালো লাগছে। শুনে সবাই মুচকি হাসলো। সাহেব সন্ধ্যার দিকে তাকিয়ে নেশালো চোখে নেশালো কণ্ঠে বলে উঠল, আমারও অনেক ভালো লাগছে। সন্ধ্যা ঘুরে সাহেবের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি? তোকে। সন্ধ্যা ভরকে গিয়ে লজ্জা পেল। অথই, রাহাব, সায়ন, নিশা কিছুটা জোরে হেসে উঠল। সন্ধ্যা বলল, তুমি একটা নির্লজ্জ। এই, তোর সাথে আমি কি নির্লজ্জামি করলাম এখন? করছো না? এই যে বড় বড় ভাইয়া আপাদের সামনে নির্লজ্জের মতো কথা বলছো। সাহেব সবার দিকে একবার করে নজর দিয়ে বলল, এরা তোর মতো ল্যাদা না যে কিছু বোঝে না। এখানে সবাই অ্যাডাল্ট, একমাত্র তুই এখনো ফিডার খাওয়া বয়সে বসে আছিস। কবে যে বড় হবি। সন্ধ্যা সাহেবের কথায় রেগে গেল, আর সবাই আবারও হাসলো। সাহেব নিঃশব্দে হাসলো। সন্ধ্যা রেগে মেগে বসা অবস্থাতেই কোমরে হাত দিয়ে বলল, কি বললে তুমি? আমি লেদা? আমি ফিডার খাওয়া বয়সে বসে আছি? আচ্ছা যাও, কোনো বুড়িকে ধরে আনো। আমাকে তোমার লাগবে না। আমাকে বিয়ে করবা না, খবরদার। আমিও করব না তোমাকে বিয়ে। যাও, বিয়ে ক্যান্সেল। সাহেব ভরকে গেল, চোখ বড় বড় করে তাকালো। এই ফিডার খাওয়া বয়সের মেয়ে তাকে হুমকি দিচ্ছে। এই এক আঙুলা মেয়ে ওকে বিয়ে না করার কথা বলছে, তাকে নাকে দড়ি দিয়ে ঘোরানোর কথা বলছে। কি সাহস! আশ্চর্য হয়ে বলল, তুই এক আঙ্গুলার মেয়ে হয়ে আমাকে হুমকি দিচ্ছিস? হ্যাঁ, আমাকে বিয়ে করবি না বলছিস? তুই করবি, তোর পাপ করবে। সি, কি সব কথা বলছো? আমার বাপ কেন তোমাকে বিয়ে করতে যাবে? সবাই হাসছে ওদের ঝগড়া শুনে। অথই সায়েমের দিকে তাকালো। তারা পাশাপাশি বসে আছে। সায়েমও তাকালো। তারপর সায়েম অথয়ের একটা হাত তুলে হাতের মাঝে নিয়ে হাতটা ধরলো। অথই থতমত খেয়ে গেল। সবার নজর এবার ওদের দিকে। অথয়ের মনে একটা কথা চলছে। কখন থেকে ভাবছে বলবে বলবে, কিন্তু বলতে পারছে না। ভাবলে এক্ষুনি বলে দেবে। যখনই বলতে যাবে তখন সায়ন বলল, তোর এক একটা কপাল, তোরা আমারে কেন আনলি এখানে? তগো মাঝে আমি এক একটা এলিয়েন নিয়েন। সায়নের কথায় অথই, নিশা ভুরু কুচকালো। রাহাব বলল, শালা হাওয়াইন চিপসের প্যাকেট তুই দেখছিস? কেন দেখছিস? চোখ বন্ধ করে রাখ। সায়ন উত্তর দিতে নেবে তখন নিশা বলল, ভাইয়া আমিও সিঙ্গেল, চিন্তা করিয়েন না।
সায়ন বলল, না বোন, তুমিও মিঙ্গেল হতে যাচ্ছ। তোমার লোকের রাহারে চেটিং চলে। এখনো বলতে পারিনি, এই আর কি। সায়ন তাকালো রাহাবের দিকে। অথই অবাক হয়ে নিশার দিকে তাকালো। নিশা ভরকে গেছে সায়নের কথায়। এরা সিনিয়র হয়েও জুনিয়রদের ছাড়ে না। আর এই ছেলেটা তো অসময়ে সঠিক কথা বলে ভরকে দেওয়াতে পটু। সে তো শুধু কথাই বলে, তার চেয়ে বেশি কিছু না তো। রাহাব একবার সাইমের দিকে তাকালো, তারপর নিশার দিকে নজর দিয়ে নিজেকে প্রস্তুত করে সবার সামনেই বলল, এই নিশা, শোনো, আমি এত ভনিতা করতে পারি না। আবার এদের মতো কোনো প্রতিজ্ঞা করেও প্রেম ভালোবাসা প্রপোজও করতে পারবো না। তাই এখানে এই সবার সামনেই বলছি, আমি তোমাকে ভালোবাসি। ছেলে কিন্তু মন্দ না। আমি টাইম পাস করেছি অনেক মেয়ের সাথে, কিন্তু কখনো কাউকে মন দিইনি। সঠিক মানুষের অপেক্ষায় ছিলাম, আর সেটাই তুমি। তোমাকে এখনই হ্যাঁ বলতে হবে না, তবে না কিন্তু বলতে পারবে না। সময় নাও, সমস্যা নেই। অতই সহ নিশা সন্ধ্যা হা হয়ে গেছে। সোজা সাপটা কথা বলে ঝড়ের গতিতে প্রপোজ করে দিল। নিশা হতবাক হয়ে গেছে, কি বলবে বুঝলো না। আবার লাজুক নিশা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। এদিকে সাহেব আর সায়নও হৈ হৈ করে উঠল। অথই বলল, এগুলোর আমি কিছুই জানতাম না। নিশা থতমত খেয়ে নিচু স্বরে বলল, আমি শুধু রাহাব ভাইয়ার সাথেই কথা বলতাম, পজিটিভলি এগুলো নিয়ে ভাবিনি কখনো, বিশ্বাস করো। আচ্ছা আচ্ছা, বুঝলাম, যা মাফ করে দিলাম। এখন হ্যাঁ বলে দে, ছেলে হিসেবে রাহাব ভাইয়া ভালো। অথয়ের কথায় নিশা স্বস্তি পেল। তারপর মাথা নিচু করে বলল, আমার সময় লাগবে একটু। তা শুনে সায়েম বলল, তুমি সময় নিয়ে ভেবে উত্তর দেবে নিশা, কোনো আবেগ নিয়ে না। সবকিছু ভেবে তারপর ডিসিশন নেবে। এই বেয়াদবটা তোমার কাছে তোমার জন্য যোগ্য মনে হলে তবেই তুমি পজিটিভ অ্যান্সার করবা। আমি তোমার সাথে আছি। আর এই বেয়াদবটা তোমার সাথে টাইম পাস করলে আমি ওর ক্লাস নেব। তুমি শুধু তোমার মনের কথা শুনে অ্যান্সার করবা, আবেগে না। অথই বিমোহিত নয়নে চেয়ে রইল। নিশা আপ্লুত হয়ে উঠল। কি সুন্দর করে বলে। খুশি হলো, বলল, জি ভাইয়া, আমি আপনার কথা অনুযায়ী উত্তর করব। রাহাব কাচুমাচু হয়ে উঠল। মেকি রাগ নিয়ে বলল, তোগো মতো বন্ধু থাকলে শত্রুর অভাব পড়বো না। নিজেরা সেটেল হয়ে এখন আমার বেলায় কঠিন হচ্ছস। মুখ বন্ধ রাখো। সায়নের কথা শুনে সায়ন হেসে দিল, হে হে করে। রাহাব তা দেখে সায়নের মাথায় চাটি মারল। সবাই হাসলো। অথই একটু সুযোগ পেয়ে মনের কথাটা বলবে বলে ঠিকই করলো। নিজেকে প্রস্তুত করে সায়নের দিকে তাকিয়ে সাহস নিয়ে কথাটা জিজ্ঞেস করেই ফেলল। যদিও জানা নেই কিভাবে নেবে সায়ন আর কেমন বিহেভ করবে। এটা শুধু মনের দ্বিধাটা কাটানোর জন্য জিজ্ঞেস করলো। আমি আপনাকে একটা কথা বলবো, মানে জিজ্ঞেস করব। সায়ন তাকালো অথয়ের দিকে। সবাই তাকালো আগ্রহ নিয়ে। সায়ন তাকিয়ে রইল। ওর তাকিয়ে থাকাটাকে নীরব সম্মতি ধরে অথই ঢোক গিলে বলল, আমি জানতে চাই, আপনি কি আমাকে ভালোবাসতে পেরেছেন, নাকি আমি শুধু আপনার প্রতিজ্ঞার জেদ? এসব ভালোবাসা কি আমার প্রতি সত্যি, নাকি জেদ নিয়ে এখনো সব করতে চাইছেন? সবাই অবাক হয়ে গেল। কি বলে এই মেয়ে? এটা আবার জিজ্ঞেস করার মতো কথা? কি বাচ্চামো প্রশ্ন করলো। সায়ন ভুরু কুচকে দুপুরের মাঝে ভাঁজ ফেলে নিষ্পলক অথয়ের দিকেই ছিল। অথয়ের এসব কথা শুনে রাগ তো হলোই, আরো রেগে মৃদু উচ্চ স্বরে বলল, অথই, তুমি আমার ভালোবাসায় আঙুল তুলছো? কেঁপে উঠল অথই, তবুও বলল, আপনি কালকে বলেছিলেন আপনি প্ল্যান করে আমাকে বিয়ে করতে চেয়েছেন। এর মাঝে সব জেদ হলো না? সেটা কি এখনো জেদেই আছে, নাকি আমি জানতে চেয়েছি? অনেকটা কেঁপে কেঁপে আমতা আমতা করেই বলল। সায়েম এবার আরো রেগে গেল। ভয়ঙ্কর রাগ যাকে বলে। কত বড় সাহসের! এ কি অন্ধ? কিছু চোখে দেখে না? এই স্টুপিডটাকে সাদে কি আর বলে অবুঝ? এখনো এই অবুঝপনা এর ভাষায় না বোঝালে হচ্ছে না। সায়েম কথাগুলো ভেবে রাগ নিয়ে বসা থেকে উঠে অথয়কেও হ্যাচকা টান দিয়ে দাঁড় করিয়ে দিল। তারপর নৌকার উপর থেকে লাফ দিয়ে নেমে অথয়কে নামতে বলল। অথয় ভয় পেয়ে গেছে অনেক সায়েমের এমন রাগ দেখে। উপস্থিত সবাই ভয় পেয়ে গেল সায়েমকে দেখে। আবার সবাই মনে মনে ভাবলো, এর রক্ষে নিয়ে আছে। অথয়কে নামতে না দেখে নিজেই অথয়ের দু কোমরে পাছড়ে হাত দিয়ে উঁচু করে ধরে নামালো। অথয় কোনো কথাই আর বলতে পারছে না। সায়েম অথয়কে নামিয়ে
এক সেকেন্ডও দেরি না করে সবার থেকে কিছুটা দূরে টেনে নিয়ে গেল হুড়হুড় করে। অথয় সায়েমের লম্বা লম্বা পা ফেলার সাথে তাল মেলাতে পারল না। দূরে গিয়ে থামলো সায়েম। তারপর অথয়ের হাত ছেড়ে দিয়ে ভারী কণ্ঠে রাগ নিয়ে বলল, এবার বলো কি বলছিলে, আর কি জানতে চাইছিলে, আমি ভালোবাসি কিনা? অথয় কোনো কথা বলতে পারছে না। ওর ভয়ে বুক হাবড়ের মতো ওঠানামা করছে। সায়েম অথয়ের উত্তর না পেয়ে ওকে এক টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। অথয়ের নরম শরীরটা সায়েমের শরীরের সাথে বাড়ি খেয়ে মিশে রইল। অথয়ের বুকে বজ্রপাত হলো। ভয়ার্ত চেহারা নিয়ে সায়েমের চোখের দিকে তাকালো। সায়েমের দিকেই চেয়ে আছে। অথয়ের দিকে চেয়ে থেকেই সায়েম বাম হাত অথয়ের কোমর দিয়ে স্লাইড করে এক পাশে থেকে আরেক পাশে নিয়ে গেল। হাত রাখলো অথয়ের কোমরের বাম পাশের পাঁজরে, ধরলো সেখানে শক্ত করে। মূলত হাত মুঠো করে চাপ দিয়ে খামচে ধরেছে। ব্যথা পেল অথয়। মৃদু স্বরে গমিয়ে উঠে চোখ বন্ধ করে নিল খিচিয়ে। সায়েম তা দেখে অথয়ের মুখের সামনে আরেকটু মুখ এগিয়ে নিল। গরম নিঃশ্বাস পড়ছে অথয়ের মুখে সায়েমের। রন্ধে রন্ধে কেঁপে উঠল অথয়। সায়েম এবারও ভারী কণ্ঠে কথার স্বর নিচে এনে বলল, আমার দিকে তাকাও। চোখ বন্ধ করে আছো কেন? তোমার না প্রশ্নের জবাব চাই? তাকাও। তাকালো অথয় পিটপিট করে। চোখে পানি এসে গেছে ব্যথায় মেয়েটার। এখনো সায়েম হাত দিয়ে ওভাবেই ধরে আছে সেখানে। সায়েমের কথা শুনে অথয় চোখ খুলে চমকে উঠল সায়েমের মুখ এতটা কাছে দিকে। সায়েম অথয়ের চোখের দিকে চেয়ে আছে। সেও তাকালো সায়েমের চোখের দিকে। দেখলো চোখ কেমন অস্বাভাবিক লাগছে আর লাল হয়ে আছে। সায়েম এবারও আগের মতো স্বরে বলল, বোকা মেয়ে, অবুঝ কি আর সাদে বলি আমি? তুমি কিছু চোখে দেখো না? অন্ধ তুমি? এই স্টুপিড মেয়ে, তুমি আমার ভালোবাসার উপর সন্দেহ করছো? চোখে পড়ে না আমার ভালোবাসা? অত চোখ নামিয়ে নিল সায়েমের চোখের থেকে। সে তো শুধু জানতে চেয়েছে, আর তো কিছু না। তার ভালোবাসা আঙুল তো তোলেনি। মাথা নিচু করে কাঁদো কাঁদো হয়ে বলল, আমি শুধু সত্য জানতে চেয়েছি, আঙ্গুল তুলিনি। এখনো সেই একই কথা। সায়েমের রাগ যেটুকু কমেছিল আবার বেড়ে গেল। চিবিয়ে চিবিয়ে বলল, এই, তোমাকে এখনো মুখে বলতে হবে? বোকা মেয়ে, তোমার বোধ শক্তি এত কম কেন? কয়টা বছর খুব জ্বালিয়েছ এই অবুঝপনার জন্য। আচ্ছা এটা বলো, শুরুতেই কে ভালোবাসে? হাজার একটা ছেলে একটা মেয়ে চিল্লিয়ে দেশ দুনিয়া জানাক না কেন যে সে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছে। আমি সারা দুনিয়া উল্টে গেলেও এটা বিশ্বাস করি না। ভালোবাসা এত সস্তা জিনিস না যে একটা অপরিচিত ছেলে মেয়েকে প্রথম দেখেই ভালোবেসে ফেলা যায়। ভালোবাসা হতে সময় লাগে। প্রথম দেখায় যা হয় তা হলো ভালো লাগা। ভালোবাসা মনের মিলন, একটা আসক্ত, তার প্রতি আকর্ষণ, তার প্রতি টান অনুভব, তার জন্য কিছু অনুভূতি, তার জন্য মায়া, হৃদয়ে তার জন্য তোলপাড় হওয়া, তার কষ্টে নিজের মাঝেও কষ্ট অনুভব হওয়া। এই সব কিছু নিজের মধ্যে আবিষ্কার করলে তবেই সেটা ভালোবাসা। আমরা আমাদের আত্মীয় ছাড়া রাস্তার কোনো ব্যক্তির দুর্ঘটনা হলে সেটা দেখে আমরা শুধু সহানুভূতি দেখাই কিংবা একটু লোক দেখানো আহাজারি করি। সেই রাস্তার ব্যক্তির জন্য কি আমাদের হৃদয়ে কষ্ট, ফাপড় অনুভব হয়? হয় না। তাহলে একটা অপরিচিত ব্যক্তির প্রতি শুরুতেই কিভাবে ভালোবাসা জন্ম নেয়? কখনো নেয় না। আচ্ছা আমার কথা রেখে তোমার কথা বলো। তুমি যখন আমাকে পছন্দ করেছিলে তখন কি আমার জন্য ভালোবাসা অনুভব করেছিলে? আমার প্রতি টান, মায়া, কষ্ট শুরুতে অনুভব করেছিলে? করনি। যা ছিল সেটা তোমার ভালো লাগা, আবেগ আর চাওয়া ছিল। আমাকে তুমি চেয়েছিলে এবং সেটা সেই চাওয়ার জেদ থেকেই ভালোবাসতে পেরেছ। বললাম না ভালোবাসা হতে সময় লাগে? আমারও হয়নি, সময় লেগেছে। আমি এত বড় মিথ্যা কখনোই বলবো না। যা হয়নি আমার ক্ষেত্রে তা আমি কখনো বলবো না। তোমার প্রতি আমার প্রথমে যেটা ছিল তা জেদ ছিল। হ্যাঁ, জেদ ছিল, কিন্তু পরে তা ভালো লাগায় রূপ নিয়েছিল, সর্বশেষ ভালোবাসায়। বুঝেছো বোকা মেয়ে? এরপরেও আর কিছু জিজ্ঞেস করার আছে? অথয় অপালক অনিমেষ চেয়ে আছে সায়েমের দিকে। কথাগুলো মন দিয়ে শুনল সে, অভিভূত হলো। কথাগুলো সত্যি, একটাও মিথ্যে না। সত্যি তো, এমন তো তারও হয়নি। প্রথমে তো শুধু পাকলামি করতো, জেদ চাপতো তাকে পেতে হবে নিজের করে যে কোনো মূল্যে। তার জন্য ভালো লাগা কাজ করতো, ভালোবাসা তো প্রথমে কাজ করেনি। সে তো আস্তে আস্তে হয়েছে। অথয় কোনো কথা বলতে পারলো না, মাথা নিচু করে চুপ রইল। মাথা তোলো, তাকাও আমার দিকে। মাথা নিচু করতে বলিনি আমি, আমার জবাব দাও। সায়েম গম্ভীর রূঢ় স্বরে বলল।
অথই মাথা নিচু করেই রেখে বলল, সরি। তারপর মাথা তুলে সায়েমের দিকে তাকালো। সায়েম এখনো ওর দিকে ভুরু কুচকে তাকিয়ে, এখনো অথয়ের পাঁজরে চাপ দিয়ে ধরে রেখেছে বাম হাতে। ডান হাতটা তুলে অথয়ের গালের উপর রাখলো। অথয় তাকিয়ে সায়েমের দিকে। সায়েমের নিঃশ্বাস অথয়ের মুখের উপর লুটোপুটি খাচ্ছে। ছেলেটার শরীরে মাতাল করা ঘ্রাণ অথয়ের নাকে এসে বাড়ি খাচ্ছে। তাতে অথয়ের শ্বাস প্রশ্বাস ভারী হচ্ছে, বুক হাঁপুড়ের মতো ওঠানামা করছে। সায়েম গালের উপর হাত রেখে বৃদ্ধ আঙুল দিয়ে অথয়ের ঠোঁটের উপর স্পর্শ করে ঠোঁট মুছে দেওয়ার মতো বৃদ্ধ আঙুল দিয়ে একবার এপাশ থেকে অন্য পাশে স্লাইড করলো। তারপর আঙুলটা আবার নামিয়ে ঠোঁটের পাশে নিয়ে গেল। সেখানে একভাবে স্লাইড করতে করতে নেশালো কণ্ঠে বলল, হুম, সরি আমি নিব না। তোমার গাধামির শাস্তি তোমাকে পেতে হবে। আমি যা বললাম সেটা তোমার প্রশ্নের মৌখিক জবাব। এবার আমি আমার ভালোবাসা প্র্যাকটিক্যালি বোঝাবো। অথয় চমকে উঠল। কি বলছে সায়েম বুঝতে চেষ্টা করলো। প্র্যাকটিক্যালি সেটা কিভাবে? অথয়ের ভাবনার মাঝে সায়েম বলল, তোমাকে হালালভাবে স্পর্শ করতে চেয়েছি, কিন্তু তুমি বোকামে, সেটার পক্ষপাতিত্ব না। তাই তোমাকে উল্টো রাস্তায় এখন আমার ভালোবাসা বোঝাবো। বলে অথয়কে কিছু বুঝতে না দিয়ে ঝুঁকে অথয়ের ঠোঁট নিজের ঠোঁটের মাঝে রেখে গভীর একটা চুমু দিল। আবার তৎক্ষণাৎ অথয়কে সেটাও বোঝার সময় না দিয়ে 30 সেকেন্ডের মাথায় অথয় নিচের ঠোঁটে একটা জোরে কামড় দিল। অথয় আবারও মৃদু গমিয়ে উঠল, কামড় দিয়ে ছেড়ে দিল ঠোঁট। আর অথয়, সে কি দুনিয়াতে আছে নাকি নেই সন্দেহ। কিছু সেকেন্ডের মধ্যে কি ঘটে গেল এখন অনুভব হচ্ছে। ধরাস করে লাফ দিয়ে উঠল হৃৎপিণ্ড। চোখ বড় বড় করে তাকালো সায়েমের দিকে। সায়েম তাকে কিস করলো। হ্যাঁ, করলো তো। হে আল্লাহ, ঠোঁট জ্বলে যাচ্ছে, কেটে গেছে বোধহয়। তবুও সেদিকে খেয়াল নেই। সে নিষ্পলক সায়েমকে দেখতে ব্যস্ত। ঠিক সেই সময় দূর থেকে শেয়াল ডেকে উঠল। অথয় ভয় পেয়ে সায়েমের কোমরের কাছে টি শার্ট খামচে ধরে আরেকটু মিশে যাওয়ার চেষ্টা করলো। সায়েম বোধহয় সাহায্য করলো, টেনে নিল আরেকটু। জ্যোৎস্নার আলোতে দুজন দুজনকে পরিষ্কার অবলোকন করতে পারছে। এই রোমাঞ্চকর পরিবেশে রোমান্টিক ঘটনা। পুরো নদী, জ্যোৎস্নার আলো, বাতাস, চাঁদের আলোয় ঝিকিমিকি করা পানি, সবুজ গাছগাছালি, পায়ের নিচে চাঁদের আলোতে চিকচিক করা বালি, সবকিছু সাক্ষী হলো তাদের প্রণয়ের প্রথম ছোঁয়ায়, প্রথম চুমুর। অথয়কে ভ্যাবলার মতো চেয়ে থাকতে দেখে সায়েম ভেতরে ভেতরে হাসলো, কিন্তু মুখে প্রকাশ করলো না। তার এখনো ডান হাতটা অথয়ের গালের উপর। তারপর আবার আগের অভিব্যক্তি বজায় রেখে বলল, এটা ছিল আমার প্র্যাকটিক্যালি ভালোবাসা বোঝানোর প্রথম ধাপ। এরপরে যা বোঝাবো সেটা গভীর এবং তা বিয়ের পর একদম হালালভাবে। তৈরি হও, আজ থেকে 2 মাস পর বিয়ে। এই বলে অথয়ের কানের কাছে মুখ নিয়ে রাগী ভয়ঙ্কর কণ্ঠে বলল, আর তোমার শাস্তি হবে এই 2 মাস আমার সাথে কোনো যোগাযোগ করতে না পারা, এবং 2 মাস পর বিয়ের প্রথম রাতে আমাকে না পাওয়ার জন্য তর পাবে। কিন্তু আমাকে তুমি পাবে না, সামনে থেকেও না পাওয়ার জন্য তর পাবে। এটাই তোমার শাস্তি। অথয় চমকে উঠল। 2 মাস কোনো যোগাযোগ করবে না? আল্লাহ থাকবে কি করে? না, সম্ভব না। ভয় নিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, না, প্লিজ না, 2 মাস থাকতে পারবো না। আমি বললাম তো সরি। আমি তো শুধু জানতে চেয়েছি, আমার ভুল হয়েছে, আমি মানছি। অন্যভাবে শাস্তি দেন প্লিজ। এই যে এইক্ষণ থেকে তোমার শাস্তি শুরু হয়েছে। এখন যেমন করছো আগামী 2 মাস চলবে। ইয়োর পানিশমেন্ট টাইম ইজ স্টার্ট ফ্রম নাও অন বাবু। শেষে সম্বোধনটা টেনে বলে দুষ্টু হাসলো, ছেড়ে দিল অথয়কে। ছেড়ে দিতেই কোমরের পাঁজরের ব্যথায় টনটন করে উঠল। চোখ মুখ খিচে আঁ করে শব্দ করে উঠল। সায়েম বুঝেছে কেন শব্দটা করলো, কিন্তু কিছু বলল না। ওটাও ওর শাস্তি। রাগ নিয়ে পেছনে 2 পা বাড়ানোর পরেও আবার ফিরে এসে অথয়ের কাছে দাঁড়িয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করলো, ভয়েসে বলল, একটা সিক্রেট বলি, তোমার ওই ডিম্পল ঠোঁট আমার নেশা, যে আমি এত বছর কন্ট্রোল করেছি। আজ আর সম্ভব হয়নি, তাই একটু অসভ্য হয়েই গেলাম। এইটুকু অসভ্য হলে খুব বেশি ক্ষতি হবে না। লাইসেন্স আছে কিনা? বলা শেষ করে হনহন করে বাইকে গিয়ে বসলো। সায়েমকে ওরকম হনহন করে এসে বাইকে বসতে দেখে উপস্থিত সবাই তড়িঘড়ি করে নৌকা থেকে নেমে অথয়ের কাছে ছুটে এলো। আর অথই, সায়েম চুমু দিয়েছে সেটা ভেবে পাগল হবে কি? সে তো শাস্তির কথা ভেবে গলা শুকিয়ে ফেলেছে।
নিশা সন্ধ্যা এসে অথয়ের দুই পাশে দাঁড়ালো। সন্ধ্যা বলল, আপা ঠিক আছো তুমি? ভাইয়াকে রাগালে কেন তুমি? তুমি জানো না ভাইয়া রেগে গেলে অতি ভয়ঙ্কর? তোমার উচিত হয়নি এমন প্রশ্ন করার। আমি এমন বলতে চাইনি, আমি তো শুধু আমার মনের প্রশ্নটা করেছি। এটা কি ভুল করেছি বলো? আমি তো আর ভালোবাসায় আঙ্গুল তুলিনি। সে কাল তো বলল জেদ, আর দু পরিবারের জন্য প্ল্যান করে আমাকে টার্গেট করে প্রেমের ফাঁদে ফেলতে চেয়েছিল আর বিয়ে করতে চেয়েছিল। তো এটা সেই আগের নিয়তি আছে কিনা, নাকি সত্যি ভালোবাসা, সেটা জানতে চেয়েছি। এটা কি ভুল আমার? লোক দেখানো ভালোবাসা কিনা জানার জন্য প্রশ্ন করেছি। এখানে আমি কি ভুল? আমার সত্যটা কি জানার অধিকার নেই? অথয়ের কথাগুলো ঠিক, সে তার জায়গায় দাঁড়িয়ে ঠিক। নিশা বলল, না, ভুল না, তুই তোর জায়গা থেকেই ঠিক, কিন্তু যেটা তোর প্রশ্ন ছিল সেটা তোর মনকে জিজ্ঞাসা করতে পারতি, ভাইয়া সত্যি তোকে ভালোবাসে কিনা। গাধা, মুখে কেন করতে হলো? তুই এতদিনেও বুঝিসনি ভাইয়া কেমন ভালোবাসে তোকে? সেদিন তো স্বীকার করলই, তার আগে দ্বিধায় ভুক্তি, সেটা ঠিক ছিল, কারণ ভাইয়া তো মুখে স্বীকার করেছিল না। কিন্তু সেদিনের পর আজ এই প্রশ্নটা করে তুই ভুল করে ফেলেছিস। ভাইয়া তোকে সত্যিই ভালোবাসে বোকা। অথয় সেটা বুঝতে পেরেছে কতটা ভুল করেছে, কেঁদে ফেললো এবার। সন্ধ্যা বোনকে ধরে বলল, কেঁদো না আপা, সরি বলে দিও। অথয় কাঁদতে কাঁদতে বলল, বলেছি কিন্তু শুনিনি। বলেছে 2 মাস যোগাযোগ করবে না, আর 2 মাস পরে বিয়ে। সাহিব, রাহাব, সায়ন তা শুনল। সায়ন বলল, ও অমনি রেগে গেল ভয়ঙ্কর। আর কেউ ভুল করলো, যেমনই হোক শাস্তি দেবেই। সাহেব বলল, হ্যাঁ অথই, তোমাকে এই প্রশ্ন করা উচিত হয়নি। তোমার বুঝে নেওয়া উচিত ছিল, বা একটু সময় নিয়ে ভাবা উচিত ছিল। অথয় তা শুনে আরো জোরে জোরে কেঁদে দিল। রাহাব বলল, কেঁদো না, ঠিক হয়ে যাবে। তোমার সঙ্গে রাগ করে থাকবে না বেশি দিন। তবে আজ তোমাকে সব সত্যিগুলো বলি। সাইম তোমাকে প্রথমে জেদের জন্য বিয়ে করতে চাইলেও পরে ভালোবেসে ফেলে তোমার খোঁজ খবর নিতে নিতে। তারই মাঝেও জানতে পারে তুমি ওর প্রতি পজিটিভ অ্যাট্রাক্টেড, ওকে পছন্দ করো। সেদিন ও অনেকটা খুশি হয়েছিল আর প্ল্যান কিছুটা চেঞ্জ করেছিল। সেটা ছিল তুমি ওকে নিজেই এসে যতদিন না ভালোবাসার কথা জানাবে ততদিন ও এসব লুকিয়েই রাখবে, কারণ ও একটা শক্ত ভালোবাসা চেয়েছিল। আর তোমাকে ও প্রোটেক্ট করতো অনেক। তুমি এতটা সেফ, কিন্তু ওর জন্যই থাকতে পারতে। মনে আছে অথই, তোমাকে ক্লাস 10 থাকাকালীন একটা ছেলে প্রপোজ করেছিল ফুল দিয়ে। পরের দিন ওর হাত ভাঙা কেন ছিল জানো? সাইম নিজেই ভেঙে দিয়ে এসেছিল। এরপর তুমি ইন্টারে থাকাকালীন তোমার বিয়ের জন্য সম্বন্ধ এসেছিল তোমার বাবার কাছে, সেটাও ভেঙে গিয়েছিল। আর সেই ছেলের বাড়ি গিয়ে তাদের হুমকি দিয়ে এসেছিল। এরপর থেকে আর কেউ তোমাকে না প্রপোজ করেছে আর না বিয়ের প্রস্তাব নিয়ে তোমার বাবার কাছে এসেছে। সেসব সবকিছুই সাইমই কন্ট্রোল করতো। তুমি যে রোজ ওকে দেখার জন্য ছাদে যেতে, এটাও জানতো। ও রোজ তোমাদের বাড়ির পেছনের মাঠে যেত তোমার জন্যই। আমরাও যেতাম, এটা কিন্তু তোমার জন্যই যেত, তুমি না চাইতেও যেত। দূর থেকে ও তোমাকে দেখতো তাই। এরপর তুমি ইন্টার থেকে ভার্সিটিতে গেলে, ও এটা জানতো, বলতো আমাদের যে তুমি ওই ভার্সিটিতেই অ্যাডমিশন নিবে। হলো তাই। তুমি ওখানে গেলে, সেখানেও তোমার সেফটির ব্যবস্থা করলো। আমরা নিজে করেছিলাম, কিন্তু তবুও সেদিন আমাদের ভুলের জন্য তোমাকে ওই বৃষ্টির মধ্যে বস্তি ছেলেদের কাছে খারাপ নজরে পড়তে হয়েছে। তুমি সেদিন একা বের হয়েছিলা, আমরা জানতাম না। আর নিশা যে আগে থেকেই চলে গেছিল এটাও জানতাম না। পরে বৃষ্টির জন্য আরোই খোঁজ নিতে পারিনি। সাইম সেদিন সন্ধ্যাকে আনতে গেছিল, কারণ বাড়িতে ওদের দুজনেরই যাওয়ার ছিল। সেদিন সামিহা বুবুকে দেখতে এসেছিল বলে বড় চাচু থাকতে বলেছিল। যাই হোক, সেদিন পাশের দোকান থেকে একজন দোকানদার এসে সাইমকে কল করে জানিয়েছিল বলে সেদিনও বৃষ্টি তোয়াক্কা না করে ক্যাম্পাসে এসেছিল তোমাকে সেফটি দিতে। তোমার সামনে সেদিন কিছুই বলেনি, কিন্তু রাগ ওর সেদিন ভয়ঙ্কর রূপে ছিল। ও বাড়িতে গিয়ে সামিহা বুবুকে দেখে গেলে তখনই বাড়ি থেকে বেরিয়ে আসে, আর ক্যাম্পাসের কাছে এসে বস্তির সেই ছেলেগুলোকে নিজে খোঁজে সেখানেই এলো পাথারে পিটিয়ে এসেছিল। তোমার দিকে একটা ছেলে বাজে নজরে তাকিয়েছিল বলে তার চোখের উপর মেরেছিল। আর কি বলেছিল জানো সেদিন? বলেছিল, আমার কলিজায় বাজে নজর দিস তোরা, তোদের চোখই আর এই সাইম সেই দিস রাখবে না।
এটা বলে প্রচুর মেরেছিল, প্রচুর। আমরা না থামালে সব কয়টা মরতো। তোমাকে সোহাগ আর পাপড়ির এঙ্গেজে কিন্তু ওর প্ল্যান মাফিক আনা হয়েছিল। ওর কথাতে তোমার মাকে রাজি করানো হয়েছিল। এভাবেই তোমাকে সেই ক্লাস 8 থেকে এতগুলো বছর প্রোটেক্ট করে আসছে ও। এগুলো সব ভালোবাসে বলেই করেছে, কোনো টার্গেট বা জেদ না। ও এতদিনেও অন্য কোনো মেয়েকে নিজের প্রতি আসক্ত হতে দেয়নি। আর যদিও হতো, কেউ এসে প্রপোজ করলে রিজেক্ট করতো, কারণ তুমিই ওর সত্যি ভালোবাসা।